কোন একজনের ঘাড়ে তারপরে পা দিয়ে 10 বছর থাকতে চাই, 15 বছর থাকতে চাই। শুনেন, এই গত কয়েকদিন আগে মানুষ দেখিয়ে দিয়ে গিয়েছে যে 10 বছর, 15 বছর, 20 বছর যদি কেউ থাকতে চায়, ভালো কাজ করলে ডক্টর মোহাম্মদ ইউনূসই দল গঠন করুন। আইনমন্ত্রী আপনি আজকে প্রেস মিট করেন, আমি পদত্যাগ করবো, শেষ। আপনি সেটা সাহস থাকলে বলেন, আপনি বলেন না কেন আপনার ক্ষমতা থাকতে মনে চায়? আপনি চেয়ার থেকে নামেন, বাংলাদেশের 18 কোটি মানুষ আপনার বিপক্ষে চ্যালেঞ্জ দেবে, ওই দিন আপনার কুকীর্তিগুলা তুলে ধরবে। আসিফ নজরুল উপদেষ্টা পদ থেকে চলে যাওয়ার পরে তার পালানোর কোনো জায়গা থাকবে না। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, এবার কিন্তু শুধু আসিফ নজরুল নয়, সঙ্গে কিন্তু আরো একাধিক উপদেষ্টারাও কিন্তু ফেসে যাচ্ছেন। হ্যাঁ দর্শক, আজকে আরো একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদনে সাংবাদিক ইলিয়াস ভাই এই তথ্যগুলি দিয়েছেন, যেটা কিন্তু এখনই আপনাদের দেখানো হবে। কারণ এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে যে চক্রান্ত চলছে সরকারের মধ্যেই, তাতে করে কিন্তু দেশ ধ্বংস করার একরকম পায়তারা চলছে। বিশেষ করে যে বিষয়টি বাংলাদেশের জন্য বেশ ভয়ের কারণ, সেটা হলো ভারতের গোয়েন্দা সংস্থা এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের মধ্যেই ঢুকে রয়েছে। আর এই সম্পূর্ণ বিষয়টি কিন্তু আজকের ভিডিওতে সাংবাদিক ইলিয়াস ভাই ফাঁস করেছেন। তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে একেবারে সম্পূর্ণ দেখবেন দর্শক, তবে আপনি কিন্তু বিষয়টি ভালো করে বুঝতে পারবেন। তাহলে চলুন দর্শক, আর দেরি না করে এবার আমরা মূল ভিডিওতে চলে যাই। আমরা কোন একজনের ঘাড়ে তারপরে পা দিয়ে 10 বছর থাকতে চাই, 15 বছর থাকতে চাই। শুনেন, এই গত কয়েকদিন আগে মানুষ দেখিয়ে দিয়ে গিয়েছে যে 10 বছর, 15 বছর, 20 বছর যদি কেউ থাকতে চায়, ভালো কাজ করলে ডক্টর মোহাম্মদ ইউনূসই দল গঠন করুক, নির্বাচন করুক, করে ক্ষমতায় আসুক, কোনো সমস্যা নেই। কিন্তু এমনিতেই কেউ জোর করে থাকতে চাইলে শেখ হাসিনার কি হয়েছে? কারো দাড়ি ছিল, দাড়ি কেটেছে, কারো দাড়ি নাই, দাড়ি রাখতে হয়েছে, মানিকের মতো লোককে টুপি মাথায় দিতে হয়েছে, অনেক কিছু আমরা দেখছি। হাজার হাজার শত শত কোটি টাকা ইনকাম করে লাভ হয়নি। এটা মনে রাখতে হবে যে বাংলাদেশের মানুষ রক্ত দিতে জানে। এরপরে আবারও যদি কেউ এরকম করে, সময় হয়তো বা কম বেশি হইতে পারে, তাদেরকে যাইতে হবে। বাংলাদেশের এমন কোনো একটা জায়গা নাই যেই জায়গায় আপনি গিয়ে দেখবেন যে এই অফিস বা এই সেকশনটা যেখানে কিনা আওয়ামী লীগের আধিপত্য এখনো বিন্দু মাত্র কমেছে। সব জায়গায় তাদের লোকজন, কিন্তু তাদের আওয়াজ কমেছে। তারা যে কাজগুলো করতো সেই কাজগুলো করতে পারছে না। যদি সুযোগ আসে, তারা ঠিক আগের পরিচয়ে ফিরে যাবে। কিন্তু যারা আজকে বাংলাদেশ স্বাধীন করে তারপরে সেই 71 সালের, আপনার 72 সালে আওয়ামী লীগ যেভাবে এসে ক্ষমতায় বসেছে, এরকম অনেকে এখন চেষ্টা করছে যে ডক্টর ইউনূসকে ভাঙিয়ে যদি একটু সুযোগ সুবিধা নেওয়া যায়, যেটা মাহমুদুর রহমান ভাই বলেছেন যে অনেক দিন থাকতে হবে, 10 বছর থাকতে হবে, কোনো রাজনীতি চলবে না, এরকম কিছু মানুষ আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু কোনোদিন বলে নাই যে সে মানে আজন্মকাল সে ক্ষমতায় থাকবে, অনেকদিন ক্ষমতায়, সেরকম কিছু বলে। সে বলেছে একটা সংস্কার করবে, তারপর চলে যাবে তারা। কিন্তু তারা চাচ্ছে এখন সেই মানুষগুলো কি, সেই মানুষগুলোর চিন্তা ভাবনা হচ্ছে কর্নেল তাহেরের মতো, বাংলাদেশকে একটা সেকুলার রাষ্ট্র করতে হবে। ভারত যে প্রেসক্রিপশন দেয় সেই প্রেসক্রিপশন অনুযায়ী অন্য কারোর মাধ্যমে, এটা শেখ হাসিনার মাধ্যমে তো পুরোপুরি করা যায় না, অন্য কারোর মাধ্যমে সেটা করা যাবে, করা সম্ভব। এবং এরা দেখবেন এই যে সামনে পাঠ্যপুস্তক নিয়ে যে আলোচনা আসবে, এই আলোচনায় তারা ভেটো দেবে। জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে যে কথা হচ্ছে, সেটাতেও কিন্তু তারা ভেটো দিচ্ছে এখন। সো এই মানুষগুলোর হাতে যদি এটা থাকে, এরা যদি নাকি মানে আমাদের আলোচনাকে কোনো গুরুত্বই না দেয়, পাত্তাই না দেয়, বা পিনাকিদা বলেন, মাহমুদুর রহমান বলেন, আপনি বলেন, মিনার রশিদ বলেন, মুশফিক ভাই দেশে যাওয়ার পরে হয়তো তাকে একটু পাত্তা দেওয়া হচ্ছে, তিনি এখানে থাকা অবস্থায় কিন্তু তাকে নিয়ে ওইভাবে আলোচনা করা হয়নি। তো আমরা গেলেও হয়তো এরকম কিছু দৌড়াদৌড়ি দেখা যাবে। তো বেসিক্যালি যারা কিনা এখন এই সিদ্ধান্তগুলো গ্রহণ করছে, তারা যদি এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, প্রথম আলো এবং ডেইলি স্টারের যেই মানে সুশীল মার্কা যেই কথাবার্তা তারা তুলে ধরতে চাচ্ছে, সেটা যদি করা সম্ভব হয়, তাহলে বাংলাদেশ একটা সেকুলার রাষ্ট্রের দিকে যাবে আমি মনে করি। এবং এখানে রাজনীতি বলতে রাজনৈতিক দলের হাতে রাজনীতি পট পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না। বাংলাদেশ কারো মানে কোনো দেশ কারো বন্ধু হয় কি না হয়, ওইটা আমি সরাসরি বলতে চাই না, কিন্তু ভারত কখনো কারো বন্ধু হয় না। এটা হচ্ছে গিয়ে একদম বটম লাইন। এটার কোনো মানেই নাই। ওরা কোনোদিন কারোর সাথে মিনিমাম, আপনি দেখেন যদি ভারতের সম্পর্কটা চীনের সাথে খুব খারাপ, তাদের খুবই যুক্তিসঙ্গত ভাবেই আমেরিকার সাথে একটা ভালো সম্পর্ক মেনটেন করা উচিত। দেখেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় আমেরিকা এত স্ট্রিক্টলি সবাইকে নিষেধ করলো যে তাদের সাথে কোনো বাণিজ্য চালিয়ে না যাওয়ার, ভারত কিন্তু ঠিকই করলো। মানে কয়টা তেল আনবে এই লোকটাও তারা সামলাইতে পারে নাই। সো ভারত সব সময় প্রতিটা জায়গায়, যখন আমাদের ইলিশের জন্য তারা কান্নাকাটি করছে, কয়দিন আগে তারা বলেছিল আমরা পেঁয়াজ না দিলে নাকি আমরা না খেয়ে মারা যাবো। এখন পেঁয়াজ, পাকিস্তান পেঁয়াজ দিচ্ছে, চীন পেঁয়াজ দিচ্ছে, দরকার হলে কম্বোডিয়া সব বিভিন্ন দেশ থেকে আমরা পেঁয়াজ আনবো। ক্রেতার অভাব, বিক্রেতার অভাব নাই। বাংলাদেশের প্রতিটা পণ্য বিক্রির জন্য মানুষ বিজ্ঞাপন দেয়। সো ইন্ডিয়া যদি আমাদেরকে এই ভয় দেখায় যে তাদের এখানে বিশাল পেঁয়াজ টেয়াজ, গরু টরু আছে, গরুর জন্য আমাদের পায়ে ধরবে যে বাবা গরু নিয়ে যাও, আমরা বর্ডারে এনে গরুর হাট বসাবে, যে বাংলাদেশিরা আসো, ভিসা ছাড়া আমাদের কাছ থেকে গরু কিনে নিয়ে যাও। তো তারা তাদের সমস্যা হলে এভাবে পায়ে ধরবে, এবং তারা যদি কারোর কাছ থেকে 1 টাকা সুযোগ সুবিধা কোনোভাবে নিতে পারে, সেটা তারা সামনে, এটা তার চরিত্র। অতএব ইন্ডিয়া কারো বন্ধু হইতে পারে না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। সিলেটে একজন আহত ছাত্র, তার হসপিটালের চিকিৎসার অভাবে তাকে বের করে দিয়েছে, তার চিকিৎসা টাকা নাই। এই পর্যন্ত যতজন মানুষ মারা গিয়েছে, তাদের পরিবারকে আমি মনে করি একটা রাষ্ট্রের কাছে 200 কোটি 500 কোটি টাকা বাজেট কোনো ব্যাপার না। এই পরিবারগুলোকে কি আপনার
মানে লামসাম না যে 2 লাখ 5 লাখ, এটা না, এটা কিছু না, এটা দিয়ে তার 2 মাসও বাসার বাজারের খরচ হবে না। অন্তত কম পক্ষে কোটি টাকা তাদেরকে একটা দিতে হবে, যে এই টাকাটা তাদের পরিবারকে দেওয়া হলো। বিডিআর বিদ্রোহ, কথিত যে বিডিআর বিদ্রোহের কথা বলে বিডিআর এর এই যে সদস্যদেরকে রাখা হয়েছে, পরের দিন তাদেরকে, আপনার চ্যানেলেও দেখছি যে অনেক মানুষ কথা বলছে যে বিডিআর বিদ্রোহটা আসলে এটা বিডিআররা করে না, এটা ভারতের একটা ছিল, আওয়ামী লীগের একটা নাটক ছিল। তাহলে এখন পর্যন্ত বিডিআর সেই সৈনিকরা কেন জেল থেকে বের হইতে পারে নাই? তাদেরকে তো তার পরের দিন বের করতে হবে, সেটা করা হয় নাই। ঠিক 4 তারিখ 5 তারিখের আগেও, 3-4 দিন আগেও, আপনি যখন কিনা 19 জুলাই যখন কিনা গণহত্যাটা করা হলো, তারপরে প্রথম কিন্তু শেখ হাসিনা আপনার একটা তৈরি করতে চেয়েছিল, প্লট তৈরি করতে চেয়েছিল, এবং সেটাতে নেতৃত্ব দিয়েছে ব্যবসায়ীরা। তাদের সাথে একটা মিটিং হলো, সেই মিটিং এর ভেতরে ব্যবসায়ীরা যেভাবে নগ্নভাবে শেখ হাসিনাকে সমর্থন করেছে, যে তারা এই সরকারের সব পর্যায়ে গিয়ে তারা সরকারের পাশে থাকতে চায়, সেই ব্যবসায়ীদেরকে আমি মনে করি সব কয়টাকে ধরে জেলখানায় ঢুকানো দরকার ছিল। যদি তাদের বিরুদ্ধে সেটা নাও হয়, তাদের কাছ থেকে টাকা নিয়ে, যে এক একটা কোম্পানিকে ধরে দিতে হবে যে তুমি 10 কোটি টাকা দিবা, তুমি 10 কোটি টাকা দিবা, প্রতিটা পরিবারদেরকে তাদের টাকা। কারণ তাদের এই শেখ হাসিনার পিছনে তারা থাকবে, এটা বলার কারণেই শেখ হাসিনা সাহস পেয়েছে আবার ফের 3 তারিখ 4 তারিখ 2 তারিখে এই গণহত্যাগুলো চালানো। অতএব তাদেরকে করতে হবে। এখন মনে করেন যে এগুলো যদি নাকি না করে, কেউ যদি মনে করে যে, গণমাধ্যমের কথাও বলি, গণমাধ্যমের ভেতরে ধরেন মাহমুদুর রহমান, ওনার তো পরীক্ষা দেওয়ার দরকার নেই, ওনার কারো কাছে মানে বলার দরকার নাই যে মাহমুদুর রহমান কে। মাহমুদুর রহমানের পরীক্ষা মাহমুদুর রহমান 2011 সাল 12 সালে দিয়ে এসছে। ওনাকে দেখে আমরা ভারত বিরোধিতা শিখেছি। গণমাধ্যম যে এইভাবে এই গণজাগরণ মঞ্চের মাধ্যমে যে বাংলাদেশে ইসলাম বিদ্বেষ এবং ইসলামকে ধ্বংস করার যে পায়তারা শুরু করেছিল, জামাত ইসলামকে শাস্তি দেওয়ার কথা বলে, সেটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে মাহমুদুর রহমান। সো মাহমুদুর রহমানের পরীক্ষা নেওয়ার দরকার নাই, কনক সারারের পরীক্ষা নেওয়ার দরকার নেই, মুশফিক ফজল আনসারের পরীক্ষা নেওয়ার দরকার নেই। তারা গিয়ে নেতৃত্ব দিবে। এখন তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য কি করতে হবে সেটা সরকার করবে। তাদেরকে কেন বলতে হবে যে আমরা দেশে যাইতে চাই? পিনাকিদার ব্যাপারে ওনার ছোট একটা কাজ, আমি ওনার সাথে কথা বলে যতটুকু বুঝেছি, সরকারকে এটা করতে হবে। উনি কি চান ওনাকে ফোন করে জিজ্ঞেস করতে হবে যে পিনাকি আপনার দেশে আসতে সমস্যা কোথায়। আমি আমার কথা আগে বলে রাখি যে আমার সমস্যা না থাকলে আমি এখন দেশে যাব না, আমার কিছু ব্যক্তিগত সমস্যা আছে, যেই কারণে আমি যেতে চাচ্ছি না। কিন্তু ওনাদেরকে নিতে হবে, নেওয়ার জন্য কি করা দরকার সেটা সরকার করবে, যাইতে পারে। তো আমার সব শেষ কথা হচ্ছে যে গণমাধ্যমকে ঠিক করতে হবে। এই আপনারা এতক্ষণ ধরে যে আলোচনাগুলি করলেন না, এই আলোচনাগুলোর মূল পয়েন্ট হচ্ছে যে গণমাধ্যম ঠিক নাই। সো গণমাধ্যম ঠিক হইতে হলে পিনাকিদা অনেক লম্বা সময় দিয়েছেন যে মতিউর রহমানকে আপনার 1 বছর সময়, মতিউর রহমানের 1 ঘন্টা সময় দিলে মতিউর রহমান পরের দিন অফিসে আসতে পারবে না। সো মতিউর রহমানরে বলবো যে সোজা হয়ে যান, মাহফুজা নাম। এর আগে 111-এ আপনি আর্মির আপনার 5 এটেছেন, চাটার পরে যখন শেখ হাসিনা ক্ষমতায় এসেছে তখন তিনি আবার কলাম লিখে মাপ চেয়েছেন যে আমার আসলে ওই সময় ওইটা করা ভুল ছিল। এখন শেখ হাসিনার সময় আবার মাপ চেয়ে এখন আবার নতুন করে তিনি যেটা শুরু করেছেন সেটার কিন্তু মাপ চাওয়ার কোনো সুযোগ থাকবে না। কারণ এখন বিপ্লবী সরকার তো, এবং এই দেশের মানুষ কিন্তু এখন বিপ্লবের মধ্যে আছে। ছাত্ররা যে কোনো সময় ডেইলি স্টারের ভেতরে ঢুকে যেতে পারে, অন্যান্য রাজনৈতিক দলও ঢুকে যেতে পারে। কে কখন কোন দিক দিয়ে ঢুকবে তখন কিন্তু আবার ওই একজন কয়েকদিন আগে 32 নম্বরের আগে প্যান্ট ট্যান্ট খুলে যেভাবে হাঁটিয়েছে সেভাবে হাঁটাইলেও আমাদের কিছু করার থাকবে না। আমি মনে করি এই গত 15 বছরে শেখ হাসিনা আজকের অবস্থানে আসার পেছনে যদি একটা ইনস্টিটিউশনকে দায়ী করা হয় সেটা হচ্ছে গণমাধ্যম। বাংলাদেশ সেনাবাহিনীতে যাদেরকে গত 15 বছরে বহিষ্কার করা হয়েছে, স্বেচ্ছায় অবসরে যেতে বাধ্য করা হয়েছে, গুম করা হয়েছিল বিভিন্ন জায়গায়, তাদের যদি মানে বয়স থাকে বা সেটা চুক্তিভিত্তিক নিয়োগে হলো বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় দেওয়া, এবং যে অফিসারদের চাকরি গেছে তাদের সবাইকে সেনাবাহিনীতে খুব দ্রুত চাকরিতে নিয়ে যেতে হবে। 626 জন আওয়ামী সন্ত্রাসী ক্যান্টনমেন্টের মধ্যে গিয়ে আশ্রয় নিল। এর কিছুদিন পর শুনি আস্তে আস্তে সবাই পাচার হয়ে গেল। আমরা বারবার তখন বলেছি 626 জনের নাম আমাদেরকে বলেন না, আমাদেরকে বলে নাই। তাদেরকে গ্রেপ্তার করেন, তাদেরকে করে নাই। তাহলে 626 জন অপরাধী ক্যান্টনমেন্টের মধ্যে গিয়ে পালাই থাকার পর তারা যদি পালাই যেতে পারে, সেই পালাই তো আর বিএনপি তারে পালাই পাঠায় নাই, বিএনপির তো সেই ক্ষমতা নাই, জামাতও পারে নাই, ছাত্র জনতায় পারে নাই, সরকার তাকে সাহায্য করেছে। আরো স্পষ্ট করে বলতে চাই, তারা যদি ক্যান্টনমেন্টের মধ্যে থাকে তাহলে আর্মি তাদেরকে সাহায্য করেছে। তাহলে সেটা আপনাদের বলতে লজ্জা কোথায়? আপনারা তাদেরকে প্রকাশ করছেন না কেন? আপনারাই তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করেছেন। নাম্বার 2, সব থেকে লজ্জাকর ব্যাপার, এখন আমরা কি জানি, ওবায়দুল কাদের খুনি হাসিনা পালিয়ে যাবার পর 3 মাস বাংলাদেশে অবস্থান করেছে। এর থেকে লজ্জার আমাদের জন্য কি হতে পারে? স্বরাষ্ট্রমন্ত্রীকে সাংবাদিকরা যখন বলছেন তিনি 3 মাস ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছে এটা আপনারা আমাদেরকে আগে জানান নাই কেন? তাহলে তো আপনারা যেটা জানিয়েছেন আমরা তো সেটা অ্যাকশন নিয়েছি। আমি কি বলবো বুঝি না, স্বরাষ্ট্রমন্ত্রী কি মানে উনি কি অসুস্থ? মানে স্বরাষ্ট্রমন্ত্রী যদি সাংবাদিকদের খবর পাইয়া ওবায়দুল কাদেরকে গ্রেফতার করতে যায়, ডিজিএফআই এর কাজ কি? এনএসআই এর কাজ কি? এসবির কাজ কি? তারপরে প্রত্যেকটা গোয়েন্দা সংস্থানের কাজ কি? ডিবির কাজ কি? তাহলে কাজ করেন না, এই অফিসার সব জায়গায় সাংবাদিকদেরকে নিয়োগ দিয়ে দেন, রাষ্ট্রচলীদেরকে সাংবাদিকদেরকে দিয়ে দেন আপনারা না পারলে। আবার হাসতেছেন, আপনি বলতেছেন আপনার তো লজ্জা হওয়া উচিত। সাংবাদিকরা গিয়ে গ্রেফতার করবে? তো ওবায়দুল কাদের যদি 3 মাসে থাকতে পারে, 626 জনের যদি
পুনর্বাসন দিয়ে দিতে পারেন। সরকারের তো লজ্জা হওয়া উচিত। আপনি আমাদেরকে সরকার থেকে কি বলা হয়, বলগুলো যেন বিএনপি আর জামাত বা অন্যান্য কোটি দেই। কেন আমরা এতদিন পর্যন্ত ভাই সত্য কথা বলি, সরকারকে আমরা এমনভাবে সমালোচনা করেছি যাতে সরকার, কারণ এই সরকার সে যদি স্বীকার না করে তবুও তো সে আমাদের সরকার। আবারও বলি, আমরা কিন্তু সরকার না, ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে সরকার। সুতরাং সে যাতে বেকায়দায় না পড়ে এভাবে বলার চেষ্টা করছি, কিন্তু তাদেরকে সেভ করতে করতে এখন দেখছি জুলাই বিপ্লবের ছাত্র জনতাই তার জীবন বিপন্ন হয়ে গেছে। সুতরাং ছাত্র জনতার জীবনকে বিপন্ন করে সরকারকে নিরাপদ রাখার দায় আমাদের আর নাই। ছাত্র জনতাকে নিরাপদ রাখার জন্য যেই কথা বলতে হয় আমরা বলবো, তাতে সরকার থাকুক অথবা সরকার পড়ে যাক। যদি পারেন সংস্কার করেন, যদি সংস্কার করার জন্য আমরা যানপরণ দিয়ে দিচ্ছি, পারলে করেন, না পারলে সরে যান। আপনাদেরকে সিকিউর করে আমাদের এখন আর কোনো দায়িত্ব নাই। খেয়াল করেন এখন কি হচ্ছে, বা স্বাধীন বাংলাদেশে যদি পিলখানা হত্যাকাণ্ডের বিচার না হয় আর কবে হবে সেটা বলেন। ঠিক আছে, বলে পিলখানা নিয়ে এটা আছে সেটা আছে, আপনি আমাদেরকে বলেন পিলখানা হত্যাকাণ্ড করতে আপনাকে কে ডিস্টার্ব করছে? ইন্ডিয়াই তো অবশ্যই, ইন্ডিয়াপন্থী সেনাবাহিনীর একটা অংশ। আপনি যদি করতে না পারেন আজকে প্রেস মিট করে বলেন অমুক অমুক সেনাবাহিনীর অংশ, তারা ইন্ডিয়ার মদদে পিলখানার বিচার করতে দিচ্ছে না, আমি করতে পারছি না, আমি এখান থেকে পদত্যাগ করলাম। আপনারা আমরা ছাত্র জনতার মধ্যে নিয়ে নেব ইনশাআল্লাহ। আপনাদের তো আমরা 5 বছর ক্ষমতা থাকার জন্য পাঠাই নাই, আপনারা গেছেন ওখানে বিচার করার জন্য। বিচার করতে না পারলে ক্ষমতা দিয়ে ছেড়ে আসবেন, আবার আন্দোলন করব। যদি বিচার করতে পারেন থাকবেন, না পারলে আবার রাজপথে আসবেন, আবার আন্দোলন করব, আবার মরে যাব। আপনাদেরকে সারা জীবন ক্ষমতা থাকার জন্য তো পাঠাই নাই। আপনারা আমাদেরকে খালি বুঝুন কি টেকনিক্যাল ব্যাপার, স্যার ভাই সেটা কি বুঝাই বলেন, বুঝে আমাদেরকে বলেন, বুঝাই বলবেন। আমাদেরকে এখন বলছে কি আমলাতন্ত্র কাজ করছে না, পুলিশ প্রশাসন কাজ করছে না। ভাই তাহলে আমি বলতে চাই স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী আপনাদের কাজ কি? আইনমন্ত্রী আপনি আজকে প্রেস মিট করেন, স্বরাষ্ট্রমন্ত্রী প্রেস মিট করেন, প্রেস মিট করে বলেন আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, আমার আইন মন্ত্রণালয়ে অমুক অমুক সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, ওই ডিসি আমার কথা শুনি না, এখন আমার কথা না শুনলে আমি পদত্যাগ করবো, শেষ। আপনি সেটা সাহস থাকলে বলেন, আপনি বলেন না কেন? আপনার ক্ষমতা থাকতে মনে চায়? ক্ষমতার খায়েশ কিন্তু আপনাদের মধ্যে আমরা থাকতে দিব না ইনশাআল্লাহ। সুতরাং আপনি সেটা কেন বলছেন না? স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টার কাজটা কি? এবার আমি আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, যেটা কোনোদিন বলি নাই, আমাদের ছাত্র উপদেষ্টা। তো সম্মানিত প্রিয় দর্শক, ইলিয়াস ভাইয়ের কথাগুলি আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ? দর্শক, ইলিয়াস ভাইকে পছন্দ করে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।